নমস্কার। বৃত্তের বাইরের গল্প পাঠের আসরে আজ আবার নিয়ে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনি সংকেত। আজ তৃতীয় পর্ব। গঙ্গাচরণ মনে মনে ভাবলে 6.75 টাকায় বেচারি নিশ্চয়ই আধ পেটা খেয়ে থাকে। রাত 10টার বেশি নয়, একটু ঠান্ডা রাতটা। আবার এসে দুজনে বসল নিম গাছের তলায় বাঁশের মাচায়। হাবু তামাক সেজে এনে দিল। দুর্গা পণ্ডিত বললে, এখন কি করি, আমায় একটা পরামর্শ দাও তো ভায়া। যেরকম শুনছি। গঙ্গাচরণ চিন্তিত সুরে বললে, তাই তো, আমারও তো কেমন কেমন মনে হচ্ছে। কেরোসিন তেল বাজারে আর পাওয়া যাচ্ছে না। আবার কাল থেকে শুনছি দেশলাইও নাকি নেই। সে মরুগে, যাক কেরোসিন তেল, অন্ধকারে থাকবো। কিন্তু খাবো কি? চাল নাকি মোটেই মিলবে না, দামও চড়বে। দাম আরও চড়বে? 10 টাকা হয়েছে আরও। একজন ভালো লোক বলছিল সেদিন, এই বেলা কিছু কিনে রাখতে পারলে ভালো হতো। কিন্তু 6.75 টাকা মাইনেতে রোজকার চাল কেনাই কঠিন হয়ে পড়েছে। আমাদের স্কুলের সেক্রেটারি হলো গায়ের রতিকান্ত ঘোষ। গোলাপালা আছে বাড়িতে, ধান চাল মজুদ আছে। সেদিন বললাম, আমায় 1 মণ চাল দিন, মাইনে থেকেই কেটে নেবেন না হয়। তা 1/2 মণ দিতে রাজি হয়েছে। আপনার কত চাল লাগে রোজ? তা সকালবেলা উঠলে 1 পালি করে চালির খরচ, খেতে দুবেলায় 8-9টি প্রাণী। কি করে পেট চালাই বলো তো ভায়া? ও 1/2 মণ চালে আমার কদিন? গঙ্গাচরণ মনে মনে বললে, তার ওপর খাওয়ার যা বহর। অমন যদি সকলের হয় বাড়িতে, তবে রতিকান্ত ঘোষের বাবাও চাল জুগিয়ে পারবে না। দুর্গা পণ্ডিত কিছুতেই ঘুমোতে যায় না। মাঝে পড়ে গঙ্গাচরণেরও ঘুম হয় না। অতিথিকে ফেলে রেখে সে একা শুতে যায় কি করে? তার নিজেরও যে ভয় একেবারে না হয়েছে তা নয়। দুর্গা পণ্ডিত বললে, একটা বিহিত পরামর্শ দাও তো ভায়া। ওখানে একা একা থাকি, যত সব অজমুখ্যুদের মধ্যিখানে। আমরা কি পারি? আমার চাই একটু সৎসঙ্গ, বিদ্যে পেটে আছে এমন লোকের সঙ্গ। তো প্রাণ যে হাঁপিয়ে ওঠে না, কি বলো? ঠিক ঠিক, তাই ভাবলাম যদি পরামর্শ করতেই হয় তবে ভায়ার ওখানেই যাই। বাজে লোকের সঙ্গে পরামর্শ করে কি হবে? তুমি যা বুঝিয়ে দিতে পারবে, চাষাভুষো লোকের কাছ থেকে সে পরামর্শ পাবো না। যুদ্ধের খবর কি? জাপানিরা সিঙ্গাপুর নিয়ে নিয়েছে। শুধু সিঙ্গাপুর কেন, ব্রহ্মদেশও তো নিয়ে নিয়েছে, জানো না সে খবর? না, শুনিনি তো। ব্রহ্মদেশ, সে তো যেখান থেকে রেঙ্গুন চাল আসে রে ভায়া, ওই যে সস্তা মোটা মোটা আলো চাল, সিদ্ধও আছে, তবে আমি আতপ চালটাই খাই। এ আবার এক নতুন খবর বটে। বিশ্বাস মশাইয়ের চণ্ডীমণ্ডপে বসেই গল্প করবার একটা জিনিস পাওয়া গেল বটে। ওহ, এ খবরটা সে এতদিন জানে না, কেউ তো বলেও নি। জানেই বা কে এই অজ চাষা গায়ে? তবে গঙ্গাচরণের কাছে সবটাই ধোঁয়া ধোঁয়া। রেঙ্গুন বা ব্রহ্মদেশ ঠিক কোন দিকে তা সে জানে না। পূব বা দক্ষিণ দিকে কোনো জায়গায়, অনেক দূর। পরদিন দুপুরবেলাতেও দুর্গা পণ্ডিত এখানেই আহার করলে। অনঙ্গ বউ তার জন্য 2-3 রকমের তরকারি রান্না করলে। খেতে ভালোবাসে। ব্রাহ্মণ অতিথি, তাদের চেয়ে অনেক গরিব। অনঙ্গ বউ হাবুকে সকালে উঠেই বলেছে, একটা মোচা নিয়ে আয় তো তোর ওই সয়াদের বাগান থেকে। স্ত্রীকে মোচা কুড়তে দেখে গঙ্গাচরণ বললে, আজ যে অতিথি সৎকারের খুব বহর দেখছি। ভারী তো, একটু মোচার ঘন্ট রাঁধবো আর একটু শুক্তুনি। বেশ বেশ, ও অতিথির দোহাই দিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরও হয়ে যাবে। হ্যাঁ গো, পণ্ডিত মশাই বড় গরিব না? দেখে বড় কষ্ট হয়। কীরকম একটা কাপড় পরে এসেছে, পায়ে জুতোও নেই। তা অবস্থা ভালো হলে কি আর 7 টাকা মাইনেতে পড়ে থাকে ওই পাঠশালায়?
আজ ওকে একটু ভালো করে খাওয়াও। একটু দুধ জোগাড় করে দেবে? দেখি যদি নিবারণ ঘোষের বাড়িতে মেলে। ওটা কাঁচকলার মোচা নয় তো? তাহলে কিন্তু এত তেতো হবে যে মুখে দেয়াই যাবে না তরকারি। না গো, এ কাঁটালি কলার মোচা। না, আমাকে তুমি আমার কাজ শেখাতে এসো না বলছি। দুপুরবেলা দুর্গা পণ্ডিত খেতে এসে সপ্রশংস বিস্ময় দৃষ্টিতে পাতের দিকে চেয়ে বললে, এ যে রীতিমতো ভোজের আয়োজন করেছেন দেখছি। হা 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 হা, বৌমা সাক্ষাৎ লক্ষ্মী। এত সব রেঁধেছেন বসে বসে। ওমা, কোথায় গেলে গো মা? অনঙ্গবউ ঘরে ঢুকে স্বকুণ্ঠিত সলজ্জভাবে মুখ নিচু করে রইলে। দুর্গা পণ্ডিত ভালো করে মোচার ঘণ্ট দিয়ে অনেকগুলো ভাত মেখে গোগ্রাসে খেতে খেতে বললে, সত্যি এমন তৃপ্তির সঙ্গে কতকাল খাইনি। গঙ্গাচরণের মনে হলো পণ্ডিত কিছুমাত্র বাড়িয়ে বলছে না। ওর স্বরে কপট ভদ্রতা নেই, সত্যি কথাই বলছে। এমনকি অনেক দিন পরে ও যেন আজ পেট ভরে দুটি ভাত খেতে পেলে। অনঙ্গবউ বললে, ও হাবু, বল আর কি দেব? মোচার ঘণ্ট আর একটু আনি? পরিশেষে ঘন জাল দেওয়া এক বাটি দুধ আর নতুন আখের গুড়। দুর্গা পণ্ডিত সত্যিই অভিভূত হয়ে পড়েছে। খাওয়ার সময় ওর চোখ দুটো যেন চকচক করছে। শীর্ণ চেহারা শুধু বোধ হয় না খেয়ে খেয়েই। অনঙ্গবউয়ের মনে মমতা জন্মালো। তাদের যদি অবস্থা থাকতো দেবার, ইচ্ছে হয় রোজ এই অনাহার শীর্ণ দরিদ্র পণ্ডিত মশাইয়ের পাতে এমনইতর নানা ব্যঞ্জন সাজিয়ে খেতে দেয়। আসি বৌমা, আপনাদের যত্নের কথা ভুলব না কখনো। বাড়ি গিয়ে মনে রাখব। অনঙ্গবউয়ের চোখ দুটি অশ্রু সজল হয়ে উঠল। যদি কখনো না খেয়ে বিপদে পড়ি, তুমি একটু ঠাঁই দিও অন্নপূর্ণা, বড্ড গরিব আমি। দুর্গা পণ্ডিতের অপসৃয়মান ক্ষীণ দেহ আমশিমুলের বনের ছায়ায় ছায়ায় দূর থেকে দূরান্তরে গিয়ে পড়ল অনঙ্গবউয়ের স্নেহদৃষ্টির সম্মুখে। সেদিন এক বিপদ। রাধিকানগরের বাজারে পরদিন বহু লোকের সামনে 5 কোণ্ডর চালের দোকান লুট হলো। দিন মানে এমন ধরনের ব্যাপার এসব অঞ্চলে কখনো ঘটেনি। গঙ্গাচরণও সেখানে দাঁড়িয়ে। একটা বটতলায় বড় আটচালাওয়ালা দোকানটা। প্রথমে লোকে সবাই এলো চাল কিনতে, তারপর কিসে যে কি হলো গঙ্গাচরণ কিছুই বুঝল না। হঠাৎ দেখা গেল যে দোকানের চারপাশে একটা হইচই গোলমাল। মেলা লোক দোকানে ঢুকছে আর বেরোচ্ছে। ধামাও থলে হাতে বহু লোক মাঠ ভেঙে বাউড়ের ধারে ধারের পথে পড়ে ছুটছে। সন্ধ্যার বেশি দেরি নেই। সূর্যদেব পাটে বসেন। গাছের মগডালে রাঙা রোদ। একজন বললে, ওহ, দোকানটা কি করেই না লুট হচ্ছে। গঙ্গাচরণও গিয়েছিল চাল কিনতে, তার হাতে চটের থলে। কিন্তু দোকানে দোকানে ঘুরে এসে দেখলে চালের বাজারে 12.5 টাকা দর। গত হাটবারেও ছিল 10 টাকা 4 আনা। একটা হাটের মধ্যে মনে একেবারে শিকে চড়ে যাবে, এ তো স্বপ্নের অগোচর। চাল কিনবে কি কিনবে না ভাবছে, এমন সময় বিষম হইচই। লোকের ভিড় ক্রমশ পাতলা হয়ে আসছে। সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। কেউ চাল নিয়ে ছুটছে, কেউ শুধু হাতে। গঙ্গাচরণ বিমূঢ়ের মতো দাঁড়িয়ে ভাবছে তখনও, চাল কিনবে কি কিনবে না। এমন সময় পেছন থেকে 2 জন লোক এসে ওর ঘাড়ের ওপরে পড়ল। তার মধ্যে একজন ওকে জাপটা ধরলে জোর করে ওর চটের থলে শুদ্ধ। গঙ্গাচরণ চমকে উঠে বললে, এই কে কে? কর্কশ কণ্ঠে কে একজন স্পষ্ট দিবালোকে বলে উঠল, চাল নিয়ে পালাচ্ছে শালা, হাতে নাতে ধরেছি। গঙ্গাচরণ ঝাঁকি মেরে উঠে বললে, কে চাল চুরি করেছে? লোক চেনো না? লোক 2 জন ওর সামনে এসে ভালো করে মুখ দেখলে। গঙ্গাচরণ চিনলে ওদের। বন্যবেরের দফাদার সাধুচরণ মণ্ডল এবং ওই ইউনিয়নের জনৈক চৌকিদার। ওরা কিন্তু গঙ্গাচরণকে চেনে না। চৌকিদার বললে, শালা, লোক সবাই ভালো, সকলকেই আমরা চিনি। চাল ফেললি কেন? আমার নাম গঙ্গাচরণ পণ্ডিত, নতুন গায়ে আমার পাঠশালা। চাল কিনতে এসেছিলাম বাপু,
ব্রাহ্মণকে যাতা বলো না, আমাকে কিন্তু এদিগরে সবাই চেনে, ছেড়ে দাও। সাধুচরণ দফাদার ওর সামনে এসে মুখ ভালো করে দেখে বললে, এ পুরনো দাগি চোর, এর নাম মনে পড়ছে না, বাঁধো একে। ঠিক সেই সময় নতুন গায়ের 3 জন লোক এসে পড়াতে গঙ্গাচরণ দাগি চোর ও চুরির অভিযোগ থেকে নিস্তার পেলে। এমন হাঙ্গামায় সে জীবনেও কখনো পড়েনি। গঙ্গাচরণের ফিরতে রাত হয়ে গেল সেদিন। অনঙ্গবউ বসে আছে চালের আশায়। এত রাত কখনো হয় না হাট করতে যেয়ে। ব্যাপার কি? বিনোদ কাপালের বোন ভানু এসে বললে, কি করছো ঠাকুরুন দিদি? এসো ভানু, বসো ভাই। দাদা ঠাকুর কনে? রাধিকানগরের হাটে গিয়েছে, এখনো আসবার নামটি নেই। আজ নাকি খুব হ্যাংনামা হয়ে গিয়েছে হাটে, দাদা ফিরে এসেছে তাই বলছেন। অনঙ্গবউ উদ্বিগ্ন মুখে বললে, কি হ্যাংনামা রে ভানু, কি হয়েছে? কি নাকি চালের দোকান লুট হয়েছে, অনেক লোককে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, এই সব শুনছিলাম। অনঙ্গবউ আশ্বস্ত হলো তার স্বামী লুঠের ব্যাপারে থাকবে না, সুতরাং পুলিশে ধরেও নিয়ে যায়নি, হয়তো এইসব দেখতে গিয়ে দেরি করে ফেলেছে। তবুও সে হাবুকে ডেকে বললে, ও হে বউ, একটু এগিয়ে দেখ না বাপ, হাট থেকে লোকজন ফিরে এলো, ওনারা তো দেরি হচ্ছে কেন? এমন সময় শূন্য চালের থলে হাতে গঙ্গাচরণ বাড়ি ঢুকে বললে, ওহ, কি বিপদেই আজ পড়ে গিয়েছিলাম। আমাকে কিনা ধরেছে চোর বলে। সে কি গো? হ্যাঁ, ওই বন্যেবেরের সাধুচরণ দফাদার আর 2 প্যাটা চৌকিদার। ও মা, তারপর? তারপর বাঁধে আর কি, শেষে গায়ের লোকজন গিয়ে না পড়লে বেঁধে নিয়ে যেত। কি সর্বনাশ গা! মা সাধবে কালীর পুজো দেব সপাচানা, মা রক্ষে করেছেন। যাক, সে তো গেল এক বিপদ। এদিকে যে তার চেয়েও বিপদ, চাল পেলাম না হাটে। ও তুমি ভেবো না, আমি রাতটা চালিয়ে দেবো একরকম, কাল দুপুরেও চালাবো। সারাদিনে কি আর চাল জোগাড় করে আনতে পারবে না? বাইরে এসে তাড়াতাড়ি ভানুকে বললে, ভানু দিদি, আমায় 1 পালি চাল ধার দিতে পারবে আজ রাতের মতো? উনি হাটে গিয়ে হ্যাংনামাতে পড়ে গিয়েছিলেন না, চাল কিনতে পারেননি। ভানু বললে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ঠাকুরুন দিদি। না দিলে কিন্তু রাতে ভাত হবে না গো। ও মা, সে কি কথা ঠাকুরুন দিদি, নয়তো আমি নিজেই গিয়ে নিয়ে আসছি। ভানু চলে গেল বটে, কিন্তু চাল নিয়ে এলো না। এই আসে করে প্রায় ঘণ্টাখানেক কেটে গেল, তবু ভানুর দেখা নেই। অনঙ্গবউ আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এই গ্রামে এসে পর্যন্ত যার কাছে যা মুখ ফুটে চেয়েছে সে তক্ষুনি পরম খুশির সঙ্গে সেই জিনিসটাই সে এনে দিয়ে যেন কৃতার্থ হয়ে গিয়েছে। এই প্রথমবার অনঙ্গবউকে সামান্য 1 কাঠা চাল ধার চেয়ে বিফল হতে হলো। এদিকে বিপদের ওপর বিপদ। স্বামী হাট থেকে এসে কোথায় যেন বেরিয়ে গেলেন, বোধহয় হাটের গল্প বলবার জন্যে বিশ্বাস মশাইয়ের বাড়ি। কি করেই বা তাকে সে জানায়? এসে খিদের ওপর ভাত খেতে পাবে না। 7-5 ভাবছে, এমন সময় ভানু উঠোন থেকে ডাকলে, ও ঠাকুরুন দিদি। অনঙ্গবউয়ের প্রাণ এলো ফিরে। সে তাড়াতাড়ি বাইরে এসে বললে, বলি কি কাণ্ডখানা হ্যাঁ রে ভানু? ভানু দাওয়ায় উঠে এসে শুকনো মুখে বললে, ঠাকুরুন দিদি, আমি সেই থেকে চাল জোগাড় করবার জন্য 3-4 বাড়ি ঘুরে বেরিয়েছি। কেন, তোদের বাড়ি কি হলো? নেই, হাটে পাইনি আজ। হাটে কেন? ক্ষেতের ধান? আমর কপাল, ক্ষেতের ধান আর কনে। 6 টাকা মন যেমন হলো অমনি কাকা সব ধান আড়তে নিয়ে গেল গাড়িপুরে। বিক্রি করে নগদ টাকা ঘরে আনলে, ফিজনে জুতো কিনলে, কাপড় কিনলে, কাকিমা ঘটি বাটি বাসন কিনলে, মাছ খালে, সন্দেশ খালে, মাংস খালে, নবাবি করে সে টাকা উড়িয়ে ফেললে। এখন সে ধানও নেই, সে টাকাও নেই। কহাট কিনে খাতি হচ্ছে মোদেরও। অন্য বাড়ি যে ঘুরলি বললি, মোদের পাড়ায় কারোর ঘরে ধান নেই ঠাকুরুন দিদি, সব কিনে খাওয়ার ওপর ভরসা। ভানু আঁচলের গেরও খুলতে খুলতে বললে,
ওতে কি রে ভানু? 1 খুঁটি মোটা চাল ওই খুদে গয়লার নাত বউয়ের কাছ থেকে চেয়ে চিনতে। হ্যাঁ রে, তারা তো বড্ড গরিব। তুই আনলি, তাদের খাবার আছে তো? দাঁড়া, সে আমি না জেনে আনিনি দিদি ঠাকরুন। ওরা লোকের ধান ভানে কি না? 8 কাঠা ধানে 1 কাঠা ধান বানি পায়। বানির ধান ভেনে খোরাকি চালায়। অনঙ্গবউ একটু ভেবে বললে, আমার একটা উপকার করবি ভানু? কি? আচ্ছা, সে পরে বলবো, এখন দে চাল কটা। 1 খুঁজি চালই রাতটা হবে এখন তো, আর না হলেই বা কী করবা দিদি ঠাকরুন? কত কষ্টে যে চাল কটা জোগাড় করে এনেছি তা আমিই জানি। গঙ্গাচরণ ভাত খেতে বসলো অনেক রাতে। ডাল ভাত আর পুঁই শাকের চচ্চড়ি। বাড়ির উঠোনেই সুগৃহিণী অনঙ্গবউ পুঁই মাছা তুলে দিয়েছে, লাউ মাছা তুলেছে, কিছু ঢ্যাঁড়স, কিছু নোটে শাকের ক্ষেতও করেছে। হাবু ও নিজে দুজনে মিলে জল দিয়েছে আগে আগে, তবেই না এইসব গাছ বেঁচে আজ তরকারি জোগাচ্ছে। অনঙ্গবউ বললে, আর 2টো ভাত মেখে নাও, ডাল দিয়ে পেট ভরে খাও। এই চাল 2টো ছিল বুঝি আগের দরুন? কাল হবে? কাল হবে না, সকালে উঠেই চাল জোগাড় করো। রাতটুকু টেনে টুনে হয়ে গেল। সেই বিশ্বাস মশার দরুন ধানের চাল? অনঙ্গবউ স্বামী পুত্রকে পেট ভরে খাইয়ে সে রাতে 1 ঘটি জল আর একটু গুড় খেয়ে উপোস করে রইল। দিন 15 কেটে গেল। গ্রামে গ্রামে লোক একটু একটু সন্ত্রস্ত হয়ে উঠছে। চাল পাওয়া বড় কঠিন হয়ে পড়েছে। রাধিকানগরের হাটে, যেখানে আগে 20-30 খানা গ্রামের চাষাদের মেয়েরা ঢেকি ভানা চাল নিয়ে আসতো, সেখানে আজকাল 7-8 জন স্ত্রীলোক মাত্র দেখা যায়। তাও চাল পাওয়া যায় না। বটতলার মোড়ে আর ওদিকে সামটা বিলের ধারে ক্রেতার দল ভিড় পাকিয়ে দাঁড়িয়ে আছে। সেখান থেকে চাল কাড়াকাড়ি করে নিয়ে যায়। হাটুরে লোকেরা চাল বড় একটা পায় না। আজ দুহাটে আদৌ চাল না পেয়ে গঙ্গাচরণ সতর্ক হয়ে এসে সামটা বিলের ধারে দাঁড়িয়েছে একটা বড় জিউলি গাছের ছায়ায়। সঙ্গে আরও 4-5 জন লোক আছে বিভিন্ন গ্রামের। বেলা 2:30 থেকে 3টের মধ্যে রোদ খুব চড়া। কয়রা গ্রামের নবীন পাড়ুই বলছে, বাবা ঠাকুর, আমরা তো ভাত না খেয়ে থাকতে পারিনি। আজ 3 দিন ঘরে চাল নাই। গঙ্গাচরণ বললে, আমার ঘরে আজ 2 দিন চাল নেই। আর একজন বললে, আমাদের 2 দিন ভাতই খাওয়া হয়নি। নবীন পাড়ুই বললে, কি খেলে? কি আর খাবো, ভাগ্যিস মাগিনরা 2টো চিড়ে কুটে রেখেছিল সেই বৈশাখ মাসে, তাই 2টো করে খাওয়া হচ্ছে। ছেলেপিলে তো আর শুনবে না, তারা ভরপেট খায়, আমরা আধপেটা খাই। তা চিড়ে শেরও তো দেখতে দেখতে হয়ে গেল 12 আনা, যা ছিল 2 আনা। এ কি বিশ্বাস করতে পারা যায়? কখনো কেউ দেখেছে না শুনেছে যে চিঁড়ের শের 12 আনা হবে? কখনো কি কেউ শুনেছে যে চালের মন 16 টাকা হবে? নবীন পাড়ুই দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। সে জোয়ান মানুষ, যদিও তার বয়স ঠেকেছে 50-এর কোঠায়। যেমন বুকের ছাতি তেমনই বাহুর পেশি। ভূতের মতো পরিশ্রম করেও যদি আধপেটা খেয়ে থাকতে হয়, তবে আর বেঁচে সুখ কি? আজ 2-3 দিন তাই জুটেছে ওর ভাগ্যে। এমন সময় দেখা গেল আকাইপুরের মাঠের পথ বেয়ে 3-4টি স্ত্রীলোক চালের ধামা, কেউ বা বস্তা মাথায় বড় রাস্তায় এসে উঠল। সবাই এগিয়ে চলল অমনি। মুহূর্ত মধ্যে উপস্থিত 5-6 জনের মধ্যে একটা হুড়োহুড়ি কাড়াকাড়ি পড়ে গেল, কে কতটা চাল কিনতে পারে। হঠাৎ ওদের মধ্যে কার যেন মনে পড়ল কথাটা। সে জিজ্ঞেস করলে, কত করে পালি? একজন চালওয়ালি বললে, 5 থেকে। গঙ্গাচরণ এবং উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে গেল। 5 শিকে পালি, অর্থাৎ 20 টাকা মন। নবীন পাড়ুইয়ের মুখ শুকিয়ে গেল। সে 1টা টাকা এনেছে। 5 শিকে না হলে 1 কাঠা চাল কেউ বিক্রি করবে না। 1 টাকায় কেউ চাল দেবে না। এরা সকলেই আশ্চর্য হয়ে গেলেও দেখলে যে চাল যদি সংগ্রহ করতে হয় তবে এই বেলা, বিলম্বে হতাশ হতে হবে।
আরও 5-6 জন ক্রেতাকে দূরে আসতে দেখা যাচ্ছে। 2জন লোক এদের মধ্যে নিরুপায়। ওদের হাতে বেশি পয়সাও নেই, সুতরাং চাল কিনবার আশায় ওদের ছাড়তে হলো। এই দলে নবীন পাড়ুইয়ে পড়ে গেল। গঙ্গাচরণ বললে, নবীন, চাল নেবে না? না বাবা ঠাকুর, একটা সিকি কম পড়ে গেল। তবে তো মুশকিল, আমার কাছেও তো নেই যে তোমাকে দেব। আজের পুঁটি মাছ ধরলাম সামটার বিলে, ও এলাম 6 আনা, আর কাল মাছ বেচবার দরুন ছিল 10 আনা। ওই কুড়িয়ে বাড়িয়ে একটা টাকা এনলাম চাল কিনতি, তা আবার চালের দাম চড়ে গেলে কি করে আর জানলো বলুন। তাই তো, হাত পেটা খেয়ে আছি দুদিন। চাষিদের ঘরে ভাত আছে, আমাদের তা নেই। আমাদের কষ্ট সকলের অপেক্ষা বেশি। জলের প্রাণী, তার উপরে তো জোর নেই। ধরা না দিলে আর কি করছি বলুন। যেদিন পালাম সেদিন চাল আনলাম, যেদিন পালাম না সেদিন উপোস। আগে লোকে ধান চাল ধার দিত, আজকাল কেউ কিছু দেয় না। গঙ্গাচরণ কাঠা 2 চাল সংগ্রহ করেছিল কাড়াকাড়ি করে। তার ইচ্ছে হলো একবার এই চাল থেকে নবীন পাড়ুইকে সে কিছু দেয়, কিন্তু তা কি করে দেওয়া যায়? চালের অভাবে হয়তো উপোস করে থাকতে হবে কালই। গ্রামে ধান চাল মেলে না যে তা নয়, মেলে অতি কষ্টে। ধান চাল থাকলেও লোকে আজকাল আর সহজে স্বীকারও করতে চায় না। নবীন পাড়ুইকে সঙ্গে নিয়ে ও রাধিকানগরের বাজারে এলো। 1 টাকার চালই কিনে দেবে তাকে। দোকান ছাড়া তো হবে না, কিন্তু মুশকিলের ব্যাপার। বড় বড় 3-4টি দোকান খুঁজে বেড়ালে সকলেরই এক বুলি, চাল নেই। গঙ্গাচরণের মনে পড়ল বৃদ্ধ কুণ্ডু মশাইয়ের কথা। এই গত বৈশাখ মাসেও কুণ্ডু মশাইয়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছে সে। কুণ্ডু মশাই তাকে ডেকে আদর করে তামাক সেজে খাইয়ে বলছে, পণ্ডিত মশাই, আমার দোকান থেকে চাল নেবেন, ভালো চাল আনিয়েছি। কত খাতির করেছে। কুণ্ডু মশাইয়ের দোকানে গেলে ফিরতে হবে না, ঠিক পাওয়া যাবে, কিন্তু সেখানেও তথই বচ। গঙ্গাচরণ দোকান ঘরটিতে ঢুকবার সময় চেয়ে দেখলে বাঁ পাশের যে বাঁশের মাচায় চালের বস্তা ছাদ পর্যন্ত সাজানো থাকে, সে জায়গা একদম খালি, হাওয়া খেলছে। বৃদ্ধ কুণ্ডু মশাই প্রণাম করে বললে, আসুন। কি মনে করে? অভ্যর্থনার মধ্যে বৈশাখ মাসের আন্তরিকতা নেই যেন। প্রণামটাও নিতান্ত দায়সারা গোছের। গঙ্গাচরণ বললে, কিছু চাল দিতে হবে। কোথায় পাবো? নেই। 1 টাকার চাল, বেশি নয়। এই লোকটাকে উপোস করে থাকতে হবে, দিতেই হবে আপনাকে। কুণ্ডু মশাই সুর নিচু করে বললে, সন্ধ্যের পর আমার বাড়ি যেতে বলবেন, খাবার চাল থেকে 1 টাকার চাল দিয়ে দেবো এখন। গঙ্গাচরণ বললে, ধান চাল কোথায় গেল? আপনার এত বড় দোকানের মাছা একদম ফাঁকা কেন? কি করব বাপু, সেদিন পাঁচু কুণ্ডুর দোকান লুট হবার পর কি করে সাহস করে মাল রাখি এখানে বলুন দেখি। সবারই সে দশা। তার উপর শুনছি পুলিশ নিয়ে যাবে চাল কম দামে মিলিটারিদের জন্যে। কে বললে? বলছে সবাই, গুজব উঠেছে বাজারে। আপনার কাছে মিথ্যে বলবো না, চাল আমি বাড়ি নিয়ে গিয়ে রেখে দিয়েছি, কিন্তু লোকের কাছে তো কবুল করা যাবে না। আপনাকে তাই বললাম, অন্যকে কি বলি? আমরা কি না খেয়ে মরব? যদিন থাকবে দেব। তবে আমার জামাই গরুর গাড়ি করে বদ্যিরপাটির হাটে কিছু চাল নিয়ে যেতে চাইছে, তাই ভাবছি। পাঠাবেন না, লুট হবে পথে। বুঝে কাজ করুন। কিছু চাল দেশে থাকুক, নইলে দুর্ভিক্ষ হবে যে। কি খেয়ে বাঁচবে মানুষ? বুঝি সব, কিন্তু আমি একা রাখলি তো হবে না। খাঁ বাবুরা এত বড় আড়তদার, সব ধান বেচে দিয়েছে গভর্নমেন্টের কন্ট্রাক্টরদের কাছে, 1 দানা ধান রাখেনি। এরকম অনেকেই করেছে, খবর নেই দেখুন। আমি তো চুরোপুটি দোকানদার, 50-60 মণ মাল আমার বিদ্যে। গঙ্গাচরণ সন্ধ্যার অন্ধকারে চিন্তান্বিত মনে বাড়ির পথে চলল। নবীন পাড়ুই সঙ্গেই ছিল। তাকে যেতে হবে দোমোহানি, নতুন গায়ের পাশেই। বলে, পণ্ডিত মশাই ছেলেন, তাই আজ বাজকাচের মুখে 2টো দানা পড়বে। মদের কথা ওসব বড় দোকানদার কি শোনে? আমরা হলাম টিকরি মানুষ।
কাল দুটো মাছ পাঠিয়ে দেবো আনে। গঙ্গাচরণ বাড়ি নেই, পাঠশালায় গিয়েছে পড়াতে। হাবু ও পটল বাপের সঙ্গে পাঠশালায়, একা অনঙ্গবউ রয়েছে বাড়িতে। কে এসে হাঁক দিলে, ও পণ্ডিত মশাই, বাড়িতে আছো গা? অনঙ্গবউ কারোর সামনে বড় একটা বার হয় না। বৃদ্ধ ব্যক্তি ডাকাডাকি করছে দেখে দৌড়ের কাছে এসে মৃদুস্বরে বললে, উনি বাড়ি নেই, পাঠশালায় গিয়েছেন। কে, মা লক্ষ্মী? অনঙ্গ সলজ্জভাবে চুপ করে রইল। বৃদ্ধটি দাওয়ায় উঠে বসে বললে, আমায় একটু খাবার জল দিতে পারবা মা লক্ষ্মী? অনঙ্গ তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে এক ঘটি জল নিয়ে এসে রাখলে। তারপর বাড়ির গামছাখানা বেশ করে ধুয়ে ঘটির ওপর রেখে দিলে। একটু আখের গুড় ও এক গ্লাস জলও সে নিয়ে এলো। বললে, দুকোষ কাঁঠাল দেব? খাজা না রসা? আধ খাজা, এখন শ্রাবণ মাসে রসা কাঁঠাল বড় একটা থাকে না। দাও, নিয়ে এসো মা, নিয়ে এসো। মা, একটা কথা। কি বলুন? আমি এখানে দুটো খাবো। আমি বামুন, আমার নাম দীনবন্ধু ভট্টাচার্য, বাড়ি কামদেবপুরের সন্নিকটে বাসানগা। অনঙ্গবউ বললে, খাবেন বই কি? বেশ তো, একটু জিরিয়ে নিন, ঠাঁই করে দিই। একটু পরে দীনু ভট্টাচার্য মোটা আউশ চালের রাঙা ভাত, ঢেঁড়স ভাজা, বেগুন ও শাকের ডাঁটা চচ্চড়ি দিয়ে অত্যন্ত তৃপ্তির সঙ্গে খাচ্ছিল। অনঙ্গবউ বিনীতভাবে সামনে দাঁড়িয়ে আছে। দিনু খেতে খেতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন একটু দম নিলে। তারপর বললে, মা লক্ষ্মীর রান্না যেন অমর্ত্য, চচ্চড়ি আর একটু দাও তো মা। অনঙ্গ লজ্জাকুণ্ঠিত স্বরে বললে, আর তো নেই, ঢেঁড়স ভাজা দুখানা দেব? তাই দাও মা। এত বৃদ্ধ লোক যে এতগুলো ভাত এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে পারে, অনঙ্গবউ নিজের চোখে না দেখলে বোধহয় বিশ্বাসই করতে পারত না। বললে, আর ভাত দেব? তা দুটো দাও মা। মুশকিল হয়েছে, খাবেন কি দিয়ে? তরকারি যে বারণ তো। তেঁতুল এক গাঁট দিতে পারবা? আগে হ্যাঁ, আমরা হলাম গিয়ে গরিব মানুষ, সব দিন কি মাছ তরকারি জোটে? কোনোদিন হলো না তেঁতুল এক গাঁট দিয়ে এক পাত্তর ভাত মেরে দিলাম। অনঙ্গর ভালোই লাগছিল এই পিতার বয়সী সরল বৃদ্ধের কথাবার্তা। ইনি বোধহয় খুবই ক্ষুধার্ত ছিলেন। বলতে নেই, কিরকম ঘোগ্রাসেই যেন ভাত কটা খেয়ে ফেললেন। আরও থাকলে হয়তো আরও খেতে পারতেন, কিন্তু বড্ড দুঃখের বিষয়, ভাত তরকারি আর ছিল না। খাওয়া দাওয়ার পর অনঙ্গ বললে, একটু তামাক সেজে দেব? তোমাকে দিয়ে তামাক সাজাবো মা লক্ষ্মী? না না না, কোথায় তামাক বলো? আমি নিজে বলে তামাক সাজতে সাজতে বুড়ো হয়ে গেলাম। 69 বছর বয়স হলো। 69? হ্যাঁ, এই আশ্বিন মাসে 70 পেরোবে। তোমরা তো আমার নাতনির বয়সী। দীনু ভট্টাচার্য হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল কথার শেষে। অনঙ্গবাবু নিজেই তামাক সেজে কলকে ফোঁ দিতে দিতে এলো। ওর গাল দুটি ফুলে উঠেছে, আগুনের আভায় রাঙা হয়ে উঠেছে। দীনু শশব্যস্তে বললেন, ওকে ওকে, ওই দেখো মা লক্ষ্মীর কাণ্ড। তাতে কি? এই তো বললেন আমাকে নাতনির সমবয়সী। না না, ওটা ভালো না। মা লক্ষ্মী তুমি কেন তামাক সাজবে? ওটা আমি পছন্দ করি না। দাও হুঁকো আমার হাতে দাও, ফোঁ দিতে হবে না। অনঙ্গ বউ একটা মাদুর ও বালিশ নিয়ে এসে পেতে দিয়ে বললে, গড়িয়ে নিন একটু। বেলা 5টার সময় পাঠশালার ছুটি দিয়ে গঙ্গাচরণ বাড়ি ফিরে কে একজন অপরিচিত বৃদ্ধকে দাওয়ায় শুয়ে থাকতে দেখে কিছু বুঝতে পারলে না। পরে স্ত্রীর কাছে সব শুনে বললে, ও কামদেবপুরে সে বুড়ো ভট্টাচার্য, চিনেছি এবার। কিন্তু তুমি তো তাহলে না খেয়ে আছো। আহা, আমি তো যাতা খেয়ে একবেলা কাটাতে পারি, কিন্তু বুড়ো মানুষ, ওনার না খাওয়ার কষ্টটা সে তো বুঝলাম, কিন্তু যাতা খেয়ে যে কাটাবে, যাতা ঘরে ছিলই বা কি। তোমার সে ভাবনা ভাবতে হবে না,
স্ত্রীকে গঙ্গাচরণ খুব ভালো করেই জানে। ওর সঙ্গে মিছে তর্ক করে কোনো লাভ নেই। মুখের ভাত অপরকে ধরে দিতে ও চিরকালের অভ্যস্ত, অথচ মুখ ফুটে বলবে না কখনো কি খেয়েছে বা না খেয়েছে। এমন স্ত্রী নিয়ে সংসার করা বড় মুশকিলের কাণ্ড। কত কষ্টে গত হাটেই যে চাল জোগাড় করেছিল তা একমাত্র গঙ্গাচরণই জানে।